গতকালকে প্রধান উপদেষ্টার সামনে বলেছিলাম, এই ৮-১০ দিন আগেও থাইল্যান্ড গিয়েছে চিকিৎসার জন্য। এই আহত ছেলে মেয়েরা এই ৯ মাস পরে তারা সুচিকিৎসার জন্য আপনার থাইল্যান্ড যাওয়ার সুযোগ পেয়েছে। ৯ মাসে যে তার সর্বনাশটা হয়েছে সেটা পুষাবেন কি দিয়ে? একেবারে এই অরাজনৈতিক সরকারের উপদেষ্টা পরিষদের এই উপদেষ্টা মণ্ডলী দিয়ে এই বিপ্লবী স্পিরিটের জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব নয়। সেখানে আমরা শুরুর দিকে বলেছিলাম যে পার্থ ভাই যেটা বলে গিয়েছেন যে অন্তত যারা রাজনীতি বোঝে এই রকমের ৪-৫ জন মানুষকে আপনারা নেন। আজকে আপনারা দেখেন যে এই উপদেষ্টা পরিষদ বিনয়ের সাথে, উইথ ডিউ রেসপেক্ট, তাদের প্রফেশনাল জায়গায় তাদের পাণ্ডিত্য আছে, আমরা সম্মান করি। ৫টা লোক দেখাইতে পারবেন যারা রাজনৈতিকভাবে ভালো একটা ম্যানেজারিয়াল ক্যাপাসিটির তাদের আছে, রাজনৈতিক দলগুলোর সাথে, সরকারের সাথে একটা সংযোগ তৈরি করে, একটা সমন্বয় করে এই সংস্কার, বিচার এবং নির্বাচনের পথে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে। বরঞ্চ সরকারের কিচেন ক্যাবিনেট হিসেবে পরিচিত কিছু উপদেষ্টারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্যই ষড়যন্ত্র করছেন, নাটক সাজাচ্ছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন, যেটা পার্থ ভাই বলেছেন। অবশ্যই প্রধান উপদেষ্টা যদি পদত্যাগ করেন, সর্বোচ্চ সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে ডেকে তার এই অস্বস্তির কথা বা জানাতে পারেন, রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে ডেকে জানাতে পারেন। আমাদেরকে তো এর আগেও ৪ বার ডেকেছেন। নাহিদের কাছ থেকে আমাদের কেন শুনতে হবে? এবং নাহিদের রেফারেন্সে সেটা বিবিসি, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমসে নিউজ হবে। এইটা কি সরকারের কাছ থেকে আমরা প্রত্যাশা করেছিলাম? এবং আজকে আপনারা বলছেন বা অনেকে সোশ্যাল মিডিয়ার কারণে সহজে মানুষ বক্তব্য দিলে ভাইরাল হয়ে যায়, মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যায়। আর কিছু মানুষ কিছু ধর্মীয় সেন্টিমেন্ট মানে মশলার মতো মাখিয়ে চটকদার গরম গরম কথা বলে মানুষকে নানানভাবে বিভ্রান্ত করছে। আজকে অনেকে বলছে যে এনসিপিকে বোধহয় ক্ষমতায় নেওয়ার জন্য, ক্ষমতায়িত করার জন্য বোধহয় সরকার নির্বাচন পেছাতে যাচ্ছে। প্রকৃত অর্থে সেটা না। আমাদের ধারণা, আমাদের যতটুকু উপলব্ধি, ইতিমধ্যেই সেই বিষয়গুলো আলোচনায় আসছে যে বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশ, এত সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মিয়ানমারকে করিডোর দেওয়ার যে প্রকল্প, এটি একটি বিদেশি চক্রান্ত, এটি একটি বিদেশি প্রজেক্ট। এর মধ্যে দিয়ে বাংলাদেশকে বিদেশিদের একটা কুরুক্ষেত্রে পরিণত করার ষড়যন্ত্র এবং ছক আঁকা হচ্ছে। এই ছক বাস্তবায়নের জন্য নির্বাচন পেছানো হতে পারে। বন্দরের কথা বলেছে, এরকম আরো অনেক ইস্যু আছে যেগুলো আমরা পাবলিকলি বলতে চাই না, যেটা সালাউদ্দিন সাহেব গতকালকেও বলেছে যে সরকারকে একাধিকবার আমাদের কনসার্নটা জানিয়েছি কেন আমরা ডিসেম্বরে নির্বাচন চাই। এবং গতকালকের মিটিংও দেখেছেন, এখন প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে যেই নিউজটি এসেছিল জাপান থেকে যে একটি মাত্র দল নির্বাচন চায়, কিন্তু গতকালকে আপনারা শুনেছেন ২৬ দলের বক্তব্যের মধ্যে ২৩ দলই ডিসেম্বর এবং তার আগে নির্বাচন চায়। এর আগের কেয়ারটেকার গভর্নমেন্ট ৩ মাস ইলেকশন করেছে। এখন বন্ধুগণ, এই বিষয়টা তো আমাদেরকে রিয়ালাইজ করতে হবে। আমি বলছি, আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসের প্রতি একজন মহাচ্ছন্ন ব্যক্তি। এই রুমেই আমরা পেশাজীবী অধিকার পরিষদের ব্যানারে তাকে যখন বিচারিক হয়রানি করা হয়, সেমিনার অন জুডিশিয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ডক্টর ইউনূস, এই শিরোনামে আলোচনার সেমিনার কিছু শহীদুল আলম ভাই ছিল, লতিফ মাসুম সাহেব ছিল, শারমিন মুর্শিদ আজকে উপদেষ্টা উনি ছিলেন, অনেকে ছিলেন। কিংবা ওনাকে যখন হেনস্থা করা হয়, আমরা তার প্রতিবাদ করেছি, মশাল মিছিল করেছি, কারণ তিনি একজন সম্মানিত নাগরিক। তার প্রতি সম্মানে কিন্তু আমাদের বিন্দুমাত্র কমতি নেই। কিন্তু রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এখন আর আসলে আমরা বিশেষ করে তার সরকারকে দীর্ঘায়িত করার পক্ষে আমরা থাকতে পারছি না। সেই ক্ষেত্রে আমরা মনে করি এই যে বাজেট দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন, এখন বাজেট নিয়ে কী বলবো, এই রাজনৈতিক সরকার তারা তো ওইভাবে তাদের যে দুর্বল অবস্থা, তাদের যে ভঙ্গুর অর্থনীতি, তারা চাইলেও ভালো বাজেট দিতে পারবে না। তবে সবচেয়ে আমি মনে করি যে এই সরকারের কমিটমেন্টের বিপরীত, যে আমরা বারবার যেটা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছি, সেই দুর্নীতি কি এই বাজেটেও বরাবরের মতো পৃষ্ঠপোষকতা করা হচ্ছে কালো টাকা সাদা করার মাধ্যমে। এই যে একটা বিপুল জনগোষ্ঠী তারা লড়াই সংগ্রাম করলো, এই তরুণদের ক্ষোভটা কোথা থেকে উদ্ধৃত হয়েছিল? কোটার থেকে। সরকারি চাকরিতে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা, সরকারি চাকরিতে সর্বসাকুল্যে পদ আছে ২৬ লাখ, এখন শূন্য পদ আছে প্রায় ৫ লাখের মতো। বেকার তরুণ জনগোষ্ঠী আছে প্রায় ৪২ লক্ষ, শিক্ষিত বেকার ৪২ লক্ষ। সরকারি চাকরি ৫ লাখ গেলেও তারও ৩৫ লক্ষ ৩৭ লক্ষ থাকবে। তো এই যে উচ্চশিক্ষিত তরুণ, তারপরে আরও যে আপনার ১০০ কোটি তরুণ রয়েছে যারা আইএলওর ভাষামতি যে সপ্তাহে ১ ঘন্টাও কাজ করে না, যাদের বয়স ১৫ থেকে
29 বছরের এই তরুণদের জন্য এই অভ্যুত্থান পরবর্তী তারুণ্যের বিপ্লব পরবর্তী সরকারের বাজেটে সেরকম কোনো দিক নির্দেশনা, কর্মসংস্থান সৃষ্টি, লালাভাই যেটা বলেছেন শিল্পায়ন, কিংবা আমাদের এই সরকারের আরেকটা বিষয় দেখেন, সবচেয়ে বাংলাদেশের অস্তিত্বের জায়গা এগ্রিকালচার বেস কান্ট্রি, কৃষি উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন হোম মিনিস্টারকে। এই রকমের একটা পরিস্থিতিতে হোম সামলানোই তো তার জন্য কঠিন, তারে দিয়ে রাখছেন আবার কৃষি দায়িত্ব। কোনো ফাংশনাবল ওইভাবে কিছু দেখছি না। আরও মিনিস্ট্রি হচ্ছে হেলথ মিনিস্ট্রির কথা গতকালকে প্রধান উপদেষ্টার সামনে বলেছিলাম, এই 8-10 দিন আগেও থাইল্যান্ড গিয়েছে চিকিৎসার জন্য। এই আহত ছেলে মেয়েরা এই 9 মাস পরে তারা সুচিকিৎসার জন্য আপনার থাইল্যান্ড যাওয়ার সুযোগ পেয়েছে। 9 মাসে যে তার সর্বনাশটা হয়েছে সেটা পুষাবেন কি দিয়ে? তো এই যে আমাদের কয়েকজন ছাত্র উপদেষ্টার কথা বলা হয়েছে ইতিমধ্যেই পত্রপত্রিকায়, এইটা বললে আমরা লজ্জিত হই, কারণ আমরা একসাথে সমসাময়িক সময় রাজনীতি করেছিলাম। শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তার পিয়নের 400 কোটি টাকার দুর্নীতির গল্প আপনারা জানেন। আর আমাদের একজন ছাত্র উপদেষ্টার পিয়ন 311 কোটি টাকার দুর্নীতির খবর গণমাধ্যমে এসেছে, দুদকের নজরে এসেছে। এই শেখ হাসিনা যেভাবে ব্যাংক লুট করেছে, শেখ হাসিনার লোকেরা যেভাবে বিভিন্ন প্রকল্পের নামে আপনারা বরগুনায় দেখেছেন, প্রকল্প না করেই টাকা উঠিয়ে নিয়েছেন, তার নামও মহারাজ, কাজও করেছেন মহারাজের মতো, এমপি ছিলেন আওয়ামী লীগের। তো আজকে নগদের মতো একটা প্রতিষ্ঠান থেকে আমরা দেখলাম 150 কোটি টাকা গায়েবের কতগুলো সংবাদ পত্রপত্রিকা আসলো, এবং মিডিয়া আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে কন্ট্রোল ছিল, এখনো মিডিয়া অনেকখানি কন্ট্রোল। সেই নগদের নিউজ সব মিডিয়া আবার রিমুভ করে দিতে বাধ্য হয়েছে, বা যারা নিউজ করছে তাদেরকে নানানভাবে হুমকি ধামকিও দেওয়া হচ্ছে। এমনকি মিডিয়াতে হুদাভাই বলেছেন, হুদাভাই আছেন, যে এসব যারা এই ফাউল কথাবার্তা বলে, যা পারে না সেটাও বলে, এদেশের সিনিয়র নেতৃবৃন্দ কেন টকশোতে জানো? হুদাভাই বলেছেন টকশোতে তো হাউসগুলোতে লিস্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের আমলে আগে লিস্ট পাঠাতো যে আসিফ নজরুল, নুরুল কবির, ভিপি নুর, এরকম কিছু ব্যক্তি, তাদেরকে ডাকা যাবে না। আর এখন লিস্ট পাঠানো হচ্ছে অমুককে ডাকতে হবে। তাহলে এই গণ অভ্যুত্থান পরবর্তী মিডিয়ার স্বাধীনতাটা কোথায়? এরকম একটা ইন্টারিম গভর্নমেন্টের সময় যদি মিডিয়াকে টুটি চেপে ধরা হয়, নিয়ন্ত্রণ করতে চেষ্টা করা হয়, আওয়ামী লীগের শীর্ষ ব্যবসায়ী লুটেরা মাফিয়াদেরকে ডেকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, নতুন পার্টিকে ফান্ড করেন, না হলে আপনারা ফ্যাসিবাদের দোষর, মামলা দেওয়া হবে, গ্রেপ্তার করা হবে। কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে দেখেছেন? সবাই কিন্তু তলে তলে সমঝোতা করছে। তো এই জন্য আমরা বলছি যে বিচার এইটা রাতারাতি সম্পন্ন হয়ে যাবে না, এইটা অন্তত সম্পন্ন হতে 5 থেকে 7 বছর লাগবে। এই কেস সমাপ্ত হবে মিনিমাম, আরও বেশি সময় লাগতে পারে। আপনারা যারা আদালতের বিভিন্ন কেস দেখেন, শোনেন, পত্রবিন্যাসটা তো বুঝেন। আর সংস্কারের প্রশ্নে ইতিমধ্যে এটা ঠিক যে বিএনপির বাইরেও আমরা 31টি রাজনৈতিক দল, গণতন্ত্র মঞ্চের মান্নাভাই সহ শীর্ষ নেতৃবৃন্দ আছেন, 12 দল, সমমনা জোট, ইসলামিক দল, অনেকগুলো দল মিলে আমরা এই নির্বাচনের আগেও একটা সংস্কার কর্মসূচি দিয়েছিলাম। যদিও আমরা মনে করি এই অভ্যুত্থান সেটার মাত্রাকে অতিক্রম করে গেছে, এখন একটা ব্যাপক মাত্রার সংস্কারের যে চাহিদা তৈরি হয়েছে সেটার দিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার, সেটার সাথে থাকা দরকার। আমরা সব দলই কিন্তু আছি, সংস্কারের বিপক্ষে কেউ বলছে না। এমনকি আমরা এটাও বলছি যে সব দল ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন, আপনারা আম্পায়ারের জায়গা থেকে, রেফারির জায়গা থেকে কিছু সিদ্ধান্ত আপনারা নেন, সেটাতে আমরা সমর্থন করব। এখন বাস্তবায়ন করুক, আমরা তো সেটাই চাই। সুতরাং সংস্কার এবং বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। সত্যিকার অর্থে কিছু দল নির্বাচন পেছাতে চাচ্ছে শুধুমাত্র তাদের দলকে সুসংগঠিত করার জন্য, দলীয় লোকজনকে বিভিন্ন ক্ষেত্রে বসানোর জন্য, সেট করানোর জন্য। কাজে এই কারো ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থের জন্য আমরা দেশ এবং জাতিকে একটা সংকটের দিকে তো ঠেলে দিতে পারি না। আর কিছু দলও নয়, যেটা আমরা গতকালকের মিটিংও বলেছি, মোটামুটি তাও তাদের টাইমলাইনও কাছাকাছি। তো জামাতের মতো দলও কিন্তু ওই মে জুনের কথা রেফারেন্স করে যেটা বলেছে নির্বাচন সম্ভব নয়, সেক্ষেত্রে ওই ফেব্রুয়ারিকেই কিন্তু বুঝায়। সেক্ষেত্রে বলা চলে এই তাও 2-3টা দল ব্যতীত সব দলই এখন এই দ্রুত সময়ের মধ্যে, বিশেষ করে ডিসেম্বর কেন্দ্রিক নির্বাচনের লাইনই আছে। আমাদের পরিষ্কার কথা, আজকের এই সমাবেশ থেকে আমরা, এই গতকালকে মিটিং হয়েছে, আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা হচ্ছে, প্রধান উপদেষ্টা যেটা আমাদেরকে 6 মাসেও নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে জানান নাই। আমরা ঈদের আগে প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের অন্তত একটা সুনির্দিষ্ট মাসের
তারিখ আমরা জানতে চাই।